আগামী বৃহস্পতিবার দিন আমাদের যে সন্ধ্যাবেলা পড়া আছে তাতে 90 নম্বরের পরীক্ষা দিতে আসব। সেই 90 নম্বরের পরীক্ষার জন্য কিছু কিছু অঙ্ক এখানে আজকে করে দিচ্ছি যাতে ওদিন অসুবিধা না হয়। তো 1 নম্বর হচ্ছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট হবে? কোনো মূলধন কী হয় 10 বছরের দ্বিগুণ, বার্ষিক সুদের হার কত হবে? 10 বছরের দ্বিগুণ। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, দ্বিগুণ, তাহলে বার্ষিক সরল সুদের হার। রাহুল পারবি? সরল সুদের হার কী করে হবে? পারবি না? কে পারবে বল? হ্যাঁ, মনে করো আসল 100 টাকা, 10 বছর, সুদের হার আর বাই 100 ইকুয়াল টু কত হবে? এটা 100 হবে। 10 বছরের দ্বিগুণ হচ্ছে, তো যদি আসল 100 টাকা হয় শুধু তো 100 টাকা হবে, তবেই না দ্বিগুণ হবে। এইটা করলেই হবে। PTR বাই 100 সমান বড় হাতের আই, PTR বাই 100 ইকুয়াল টু বড় হাতের আই। তাহলে এখানে কত হচ্ছে? এটার সঙ্গে এটা কাটলাম, এই সঙ্গে কাটলাম, তাহলে R% সমান 10%। ফিনিশ। কে করবে? এই তো সবই দেওয়া আছে বোর্ডে। এখানে একটা প্রশ্ন আছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কি হয়? পরিবর্তিত হয়, একই থাকে, কমে যায়, বাড়ে? কি হবে? বাড়ে। তো বাড়ে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান থাকে, পরিবর্তিত হয়, বেড়ে যায়। দারুণ বলেছিস। 2 নম্বর কি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার একই থাকে। কে বলে পরিবর্তিত হয়? সুদের হার পাল্টায় নাকি? আসল পরিবর্তিত হয়। কি বদলায়? আসল পরিবর্তিত হয়। আসলটা বদলায়, আসলটা কি হয়? পরিবর্তিত হয়। এখানে একটা জিনিস তাকা, I সমান PTR বাই 100, I সমান PTR বাই 100। এই তো সূত্র একটা আছে সরল সুদের ক্ষেত্রে, পরে করবি, দেখে নে। I সমান PTR বাই 100। এই I এর সঙ্গে এই P এর সম্পর্কটা কেমন? I এর সঙ্গে P এর সম্পর্ক যদি বলতে বলে, I ভ্যারিজ অ্যাজ P কত হবে? যখন T এবং R স্থির, I এর সঙ্গে P এর সম্পর্কটা কেমন? আওয়াজ তোলো। I ভ্যারিজ অ্যাজ P হবে সরলভেদ সম্পর্ক। যখন সময় আর সুদের হার অপরিবর্তিত থাকে, সরলভেদ সম্পর্ক, যৌগিকভেদের নিয়ম। তো I ভ্যারিজ অ্যাজ T যখন P এবং R স্থির, I ভ্যারিজ অ্যাজ R যখন P এবং T স্থির। কিন্তু যদি P ভ্যারিজ অ্যাজ P এর সঙ্গে T এর সম্পর্ক বলে, যখন I এবং R স্থির, মানে মোট সুদ বার্ষিক সুদের হার স্থির আছে, তাহলে P এর সঙ্গে T এর সম্পর্কটা কেমন হবে? বলে ব্যস্তভেদ সম্পর্ক। গুণন থাকলে ব্যস্তভেদ, দুই প্রান্তে থাকলে সরলভেদ, দুই প্রান্তে থাকলে, আর যখন গুণ আকারে থাকবে ব্যস্তভেদ।
বল, বুঝতে পারলাম না। 3 নম্বর, এটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কি হয়? দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি এ এক্স স্কোয়ার, গালটা ফাটিয়ে দেবো মারা কথাকার, 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। এটা কোশ্চেন নয়, বীজ দ্বয়ের সমষ্টি কত? মাইনাস বি বাই এ। চালাও মুখস্থ চালাও। বীজদ্বয়ের গুণফল কত? সি বাই এ। তারপরে বীজদ্বয় পরস্পর অনন্যক হবে, পরস্পর অনন্যক, মধ্য ক অনন্যক হয় যদি, অনন্যক মানে দুটো বীজের গুণফল 1, অনন্যক মানে দুটো বীজের গুণফল 1, কখন? সি সমানে, কারণ এই গুণফল সি বাই এ সমান কত? এটা 1 হবে, অর্থাৎ সি সমানে, সি বাই এ মানে বীজদ্বয়ের গুণফল, দুটো বীজের গুণফল 1 হওয়া মানে অনন্যক হওয়া, দুটো বীজের গুণফল 1 হওয়া মানে অনন্যক হওয়া। একটি বীজ শূন্য হবে, একটি বীজ শূন্য হয় কখন? যখন একটা বীজ শূন্য পাওয়া যাবে, যখন সি সমান 0। সি যদি না থাকে তাহলে একটা বীজ শূন্য হয়ে যাবে। দেখে নে, সি না থাকলে আবার এই দুটো থেকে যদি এক্স কমন নেই, তাহলে এক্স ইন্টু এ এক্স প্লাস বি হবে, হয় এক্স সমান 0, এই একটা বীজ শূন্য হয়ে যাবে। একটা বীজ শূন্য কখন হবে? যখন সি সমান 0 থাকবে। বলো, বুঝতে পারছি না? করে দেখান, উদাহরণ করে দেখান, বলবি? অফার আছে, তোর জন্য আছে। এমন যদি এরকম থাকে, ও বুঝতে পারছে না, 2x স্কোয়ার প্লাস 3 সমান 0 আছে, 3x, 2x স্কোয়ার প্লাস 3x সমান 0 আছে। এখানে কি নেই? বলো, এক্স বর্জিত পদ নেই। আরে কি নেই? তোমার সি নেই। এখানে দেখ, এক্স কমন নিলে কি হয়? তাহলে হয় এক্স সমান 0 অথবা 2x প্লাস 3 সমান 0, আর 2x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -3/2। তাহলে দুটো মান, একটা 0 একটা মান, একটা -3/2। এই যে একটা মান 0 কখন হচ্ছে? যখন এক্স বর্জিত পদ থাকবে না। আর একটা কি? বীজদ্বয় পরস্পর মানে সমান কিন্তু চিহ্নে বিপরীত। বীজদ্বয় মানে সমান চিহ্নে বিপরীত। একটা যদি 5 হয় আর একটা -5 হবে, একটা যদি 5 হয় আর একটা -5 হবে, একটা যদি 2 হয় একটা -2। ওটাই বীজদ্বয় মানে সমান চিহ্নে বিপরীত। কখন হবে? যখন তোলাবাস্তল, যখন বি সমান 0, বি মধ্যপদ না থাকে, বি সমান অর্থাৎ মধ্যপদ না থাকলে, বি সমান 0 অর্থাৎ মধ্যপদ না থাকলে। আর নিরূপককে কত? দ্বিঘাত সমীকরণ নিরূপক কত? নিরূপক দ্বারা ওই যে রাহুল ভাই বলছে, নিরূপক কত? বি স্কোয়ার মাইনাস 4ac। নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। চালাও মুখস্থ, সময় 1 মিনিট, তাড়াতাড়ি লাগাতে লাগাও। নেক্সট, এখানে একটা ছবি আছে, এরকম একটা চিত্র আছে। এটা ব্যাস, এবার এটা কেন্দ্র, এই যে ছবিটা আছে, এই ছবিটার ও কেন্দ্র, পি কিউ ব্যাস, এই পি কিউটা ব্যাস বলা আছে, ও হচ্ছে কেন্দ্র, 140 ডিগ্রি কোণ, 140 ডিগ্রি, x ডিগ্রি। এই কোণটা হচ্ছে x ডিগ্রি, x এর মান বের করতে বলেছে। এটা হচ্ছে ব্যাস। এই ছবিটা থেকে x ডিগ্রি, x এর মান বের করতে বলেছে। কি করে করব?
এটা একটা কোশ্চেন। এক্স ডিগ্রি সমান কত? পারবি না তো? এখানে এই কোণটা কত ডিগ্রি হবে? রাহুল ভাই এই কোণটা কত ডিগ্রি? আওয়াজ দে। কি করে বুঝলি? 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। এটা সরল, দুটো কোণ মিলে তো সরল কোণ হবে। এই কোণটা যদি 40 হয়, এই কোণটা কত হবে? কত? 40 হবে। কেন্দ্রস্থ কোণ সমান কত? 2 গুণন পরিধিস্থ কোণ হয়। পরিধিস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ সমান কত? 2 গুণন পরিধিস্থ কোণ। কি বলছিস রে ভাই পাগলের মতো? হিসেব করে কথা বল না। কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণন পরিধিস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণটা কত? 40 ডিগ্রি সমান 2 গুণন ওই যে এক্স ডিগ্রি আছে, এখানে এই পরিধিস্থ কোণটা হচ্ছে এক্স ডিগ্রি, মানে 20 ডিগ্রি অ্যান্সার হবে। কি এটা কেন্দ্রস্থ কোণ হলে এটা পরিধিস্থ কোণ না? একটি ঘনকের সমগ্রতল ক্ষেত্রফল এস বর্গ, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস আর ডি এর মধ্যে সম্পর্ক। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি বর্গ একক। সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি এস আর ডি এর মধ্যে সম্পর্ক। এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কীরকম হবে? একটা ঘনক আছে এরকম। ঘনক কাকে বলে রাহুল ভাই? যে ঘনবস্তুর পৃষ্ঠতলগুলি বর্গাকার, যে ঘনবস্তুর 6টি পৃষ্ঠতলই, এটা ঘনক। তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? এস। তা এখানে একটা বাহু এ, তাহলে এই তলটার ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। যদি এ একক হয় তাহলে এ স্কোয়ার বর্গ একক। তাহলে এরকম কটা হবে? কটা তল আছে এরকম ঘনকের ক্ষেত্রে? তা 6a স্কোয়ার হবে, 6a স্কোয়ার। আর এই কর্ণ মানে এখান থেকে এই পর্যন্ত কর্ণ, এই কর্ণ মাপ কত? a√3 একক। এটা কর্ণ হবে না? তাহলে প্রশ্নানুসারে তুমি কি লিখতে পারো? প্রশ্নানুসারে এস সমান কত? 6a স্কোয়ার এবং ডি সমান কত? a√3। তাই না? এস সমান 6a স্কোয়ার আর ডি সমান কত? a√3। এবার সম্পর্ক আমার এ দিয়ে সম্পর্ক করলে হবে না, তাহলে কি করে করব? এটা দুদিকে হোল স্কোয়ার করে দেখ স্কোয়ার করে। স্কোয়ার করলে কত? ডি স্কোয়ার সমান কত? এ স্কোয়ার ইন্টু 3। তাহলে এস সমান 2 ইন্টু 3a স্কোয়ার লিখলে ভুল করলাম? তাহলে এইটুকুনের বদলে কত লিখবো? আওয়াজ দে। ডি স্কোয়ার লিখব, বল ডি স্কোয়ার। এই যে এটাই অ্যান্সার। এক বছরের আসল ও সরল সুদের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত? আরে সবই বইয়ের অঙ্ক, কোনটা বইয়ের অঙ্ক নয়? ঠিক আছে, এক বছরই তো লেখা আছে। হ্যাঁ, এক বছরে 2 এক বছরে আসল ইস্টু সুদ আসল সমান 8:9 বলছে হলে বার্ষিক
সুদের হার কত? সুদের হার কত? 1 বছরে আসল ও সুদ আসল হচ্ছে এটা। বার্ষিক সুদের হার মানে 1 বছরে সুদের হার মানে শতকরা। আমরা সুদের হার শতকরা দিয়ে বার করি তো। দেখ কী করে করছি। এই যে অ্যান্সার করছি 1 বছরে আসল ইস টু সুদ আসল সমান 8:9। দেখতে রাহুল ভাই এরকম লিখলে লেখা যাবে কি না? 1 বছরে আসল ইস টু সুদ সমান 8:9 - 8 সমান 8:1। 8 টাকা যদি আসল হয়, সুদ আসল 9 টাকা। 8 টাকা যদি আসল হয়, দাদা সুদ আসল কত? তাহলে 1 বছরে আসল আর সুদ কত হবে? 8:1 হয়ে যাবে। সমর্থন পাবো? পাবো। এবার আমি যদি এরকম করি, এবার কাজ করে দেখতো, 100/8 দিয়ে পূর্ব পথকে গুণ করলাম, 100/8 দিয়ে উত্তর পথকে গুণ করলাম। 100/8, এই 100 আমার দরকার আর 8 এখানে আছে। 100/8 দিয়ে পূর্ব পথকে গুণ করলাম, উত্তর পথকে গুণ করলাম। লাভটা কী হলো? এটা সঙ্গে এটা কেটে যাবে, এটা সঙ্গে এটা 4 দিয়ে কাটবে। তাহলে কত? 100:12.5। তার মানে কি 100 টাকা যদি আসল হয়, 1 বছরে যদি 100 টাকা আসল হয়, সুদ কত? তাহলে 12.5% সুদ। সুদের হার 12.5%। সমর্থন পাবো? অল্প না পুরো? পুরো। এক্স ভ্যারিজেস ওয়াই হলে, রাহুল সিনহা, এক্স ভ্যারিজেস ওয়াই হলে x⁴n ভ্যারিজেস কত হবে? এক্স ভ্যারিজেস ওয়াই হলে x⁴n ভ্যারিজেস কত হবে? আছে মার্কেটে? তো এখানে এর মাথা যা থাকবে এর মাথা তাই হবে, y⁴n হবে। কেন হবে দেখে নে। এখানে এক্স ভ্যারিজেস ওয়াই দেওয়া আছে, তাহলে x সমান কত? ky হলো। তাহলে যদি দুদিকে আমি n তম ঘাত চাপাই, এদিকেও কি হবে? n তম ঘাত চাপাতে হবে। এদিকে যদি কিউব করি, এদিকে কিউব হবে, এদিকে স্কোয়ার করলে এদিকে স্কোয়ার করতে হবে। তাহলে x⁴n সমান k⁴n ইন্টু y⁴n। তাহলে x⁴n ভ্যারিজেস কত? y⁴n। যদি আমি এদিকে কি করতাম, যদি দুদিকে হোল স্কোয়ার করতাম, তাহলে ky হোল স্কোয়ার করতাম, x² = k² y² করতাম, x² ভ্যারিজেস y² হতো। তো যেমন লাগবে, যদি এখানে কিউব করি ডান দিকে কিউব করতে হবে। তাহলে এটা বোঝা গেছে? অল্প না পুরো? পুরো। একটা সূত্র মুখস্থ করো। তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিভুক্ত হলে, তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিভুক্ত হলে মধ্য সংখ্যা তার হোল স্কোয়ার সমান প্রথম গুণন তৃতীয় সংখ্যা। চালা মুখস্থ চালা। তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিভুক্ত হলে মধ্য সংখ্যা হোল স্কোয়ার সমান কত? প্রথম গুণন তৃতীয়। চোখ বন্ধ করে বল। আরে একটু সিংহর মতো গর্জন কর না। কি পড়বি এটাকে? কোনোদিন জীবনে শুনিস নাকি? তাড়াতাড়ি কর। যেমন দেখ 4, 6, 9 এরা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। দেখ কেন?
পাতি বানান দীর্ঘিকার কেন দেখো মধ্যেরটা স্কোয়ার করলে কত হয় 36 আর প্রান্ত প্রথম আর তৃতীয় গুণ করলে কত 36 মধ্যেরটার স্কোয়ার সমান কত আর তার সঙ্গে প্রান্ত দুটো গুণ করলে প্রথম আর তৃতীয় গুণ করলে তাহলে এই নিয়মটা মুখস্থ করে ফেল x + 2 x - 3 x + 2 এবং x - 3 এর মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি x হলে x এর মান কত x এর মান এত এবং এত এর মধ্য সমানুপাতি x হলে x এর মান x এখানে মধ্য সমানুপাতি এটা মধ্যের পদ তাহলে মধ্যের স্কোয়ার সমান কত x + 2 * x - এবার এটা সমাধান এটাকে বন্ধনী খুলবি খুললে x এর মান বেরিয়ে যাবে বুঝতে পারলি না কী করে করবো x স্কোয়ার তোরা কাজ শুরু করে দে x এর সঙ্গে x গুণ করলাম x স্কোয়ার x এর সঙ্গে -3 গুণ করবো -3x x এর সঙ্গে 2 এর সঙ্গে +x গুণ করবো +2x -3 × 6 সমান চিহ্ন দুদিক থেকে সমচিহ্ন যদি সমপদ কেটে যায় এই 3x এদিকে আনবো 2x এদিকে আনবো তাহলে কত হবে 3x - 2x = -6 অর্থাৎ x = -6 নেক্সট পরের কোশ্চেন হচ্ছে কোনো বৃত্তের কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক সেই বৃত্তের ড্যাশ কোনো বৃত্তের কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক বৃত্তের কোনো জ্যা এর সমদ্বিখণ্ডক বৃত্তের ড্যাশ বৃত্তের কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক এদিকে দেখ এটা একটা বৃত্ত আছে এটা আছে বৃত্তের জ্যা বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক শুধু সমদ্বিখণ্ডক হলে কী করে হবে বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক এটা মনে করো মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দুর থেকে গামী লম্ব এটা কি এটা জ্যা তার লম্ব সমদ্বিখণ্ডক কী হবে এটা কেন্দ্র হবে কেন্দ্রগামী হবে কেন্দ্রগামী বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী কারণ কেন্দ্র থেকেই তো জ্যায়ের উপর লম্ব টানলে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে এটা পরিচিত আমরা এটা কেন্দ্রগামী উত্তর হবে অর্ধবৃত্তস্থ কোণের মান কত 1 সমকোণ অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ কত হবে এদিকে দেখ এটা একটা বৃত্ত আছে বড় করে বৃত্ত বানালাম এটা কি জিনিস এটা হচ্ছে ব্যাস সমর্থন পাচ্ছি তাহলে এই কোণটা কি কোণ এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এর মান কত সমান 90 ডিগ্রি এবার অর্ধবৃত্ত অপেক্ষা কি ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ এদিকে তাকা অর্ধবৃত্ত থেকে ছোট যদি অর্ধবৃত্ত এদিকে তাকাও এইরকম টানছি এবার এই যে কোণটা হবে এই কোণটা কি হবে এইটুকু এবার দেখ আমি বোঝানোর জন্য এই শেড দিলাম এই যে অংশটা যে শেড দিলাম এটা কি অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ এইটুকুনটা কি অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ এই কোণটা কীরকম কোণ হবে এটা হবে স্থূল কোণ আবার যদি এইরকম হতো
এটা তো বৃত্তের ব্যাস। এইরকমভাবে যদি কোণ হতো, দেখেই বুঝতে পারছিস। তারপরে এবার এই যে কোণটা হলো, এই কোণটা কি? এই কোণটা। এবার এখানে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ এইটা, এতটা জায়গা। তাহলে এই কোণটা কি হবে? এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, আর অর্ধবৃত্ত থেকে যদি ছোট বৃত্তাংশ হয়, এটা ছোট নিশ্চয়ই, এইটুকুন এই জায়গাটা কি ছোট তো, অর্ধবৃত্ত থেকে ছোট তো, তখন হবে স্থূলকোণ। আর যদি অর্ধবৃত্ত থেকে বড় বৃত্তাংশ হয়, বৃত্তাংশ জানিস তো কাকে বলে? বৃত্তের জ্যা বৃত্তকে দুটি খণ্ডে ভাগ করে, প্রতিটি খণ্ডকে বলে বৃত্তাংশ। সে যেমন এখানে অর্ধবৃত্ত হলে দুটি সমান বৃত্তাংশ ভাগ করে, অর্ধবৃত্ত হলে সমান বৃত্তাংশ। তাহলে আমার এখানে কি হচ্ছে? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হচ্ছে। আর অর্ধবৃত্ত অপেক্ষা কি ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ কোণ কত লিখব রে দাদা? বলো স্থূলকোণ, স্থূলকোণ কয়কার মূর্ধন্য। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, আর অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কী হবে? সূক্ষ্মকোণ। এগুলো আমরা উপপাদ্য প্রয়োগ হিসাবে পড়িয়েছি, এখন সেগুলো আলোচনা করার সময় নেই। চক্রবৃদ্ধি সূত্রের ক্ষেত্রে নিরেট অর্ধগোলকের সমতল কটা আছে? নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, নিরেট অর্ধগোলকের সমতল গোলক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে বল, তোর বন্ধু শুনবে, অরিত্র শুনবে, জোরে বল। নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, তল সংখ্যা। নিরেট অর্ধগোলক চিনিস? একটা মার্বেল, যেটা যে মার্বেল ওর মাঝখানে ফাটিয়ে দে, এটা একটা গোলক, একটা বৃত্ত বানালাম, এর মাঝ বরাবর একটা ডিম বানিয়ে দিলাম, এটা কি তৈরি হলো? এটা একটা গোলক, এটা গোলক। যদি আমি গোলকটা এরকম করি, তাকা, এটা নিরেট বুঝবো কী করে? এর মুখটাকে বন্ধ করে দিই, মুখটাকে বন্ধ করে নিরেট হয়ে গেল। এটা নিরেট অর্ধগোলক। এখানে সমতল কটা আছে? সমতল সংখ্যা কোন দিকটায় আছে? নিচের দিকটা। তোর কপালটা যে খারাপ, কি করবি? এই উপরের তলটা সমতল রে, উপরের তলটা সমতল, সমান্তল, আর নিচেরটা বক্রতল। আর তল সংখ্যা কত? দুটি, মোট দুটি তল আছে। নিচেরটাও একটা তল, এটা বক্রতল, নিচের তলটা বক্রতল, সমতল। তার মোট কটা আছে? এবার এদিকে তাকা, এটা কি জিনিস? এটা কি জিনিস বলো? লম্ব বৃত্তাকার চোঙ। এর মুখটা বন্ধ করে দিচ্ছি। তাহলে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, এটা কি জিনিস? নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এর তল সংখ্যা, শুভম বলছে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা কটা তল আছে? তিনটে আছে, তিনটে বলেছে। রাহুল বল, কি করে বুঝলি? রাহুল দুটো বলছে। ধন্যবাদ, ঠিকই বলেছিস। নিচেরটা বক্রতল, এটা একটা বক্রতল, আর এই উপরেরটা সমতল। আর নিরেট লম্ব বৃত্তাকার চোঙের সমতল সংখ্যা। শুভম কি বলবে?
একটা। এবারের দিকে তাকা, এটা কি জিনিস বানালাম? এটা ডিম, সমান্তরাল লাইন টানছি। এটা কি জিনিস? ফাঁপা চং। কি চং? ফাঁপা চং। ফাঁপা চঙের তল সংখ্যা, ফাঁপা চঙের তল সংখ্যা কটা? কি করে? কে বললো তিনটে? ফাঁপা চঙের তল সংখ্যা দুটি হবে। কি করে বুঝলাম? কোথায় উপরে পাচ্ছে? ফাঁপা রে ভাই, এটা পাইপ তো, জলের পাইপ। এবার এটা হচ্ছে তোমার কি পৃষ্ঠতল, পৃষ্ঠতল। আবার এই ভেতরের দিকে তো একটা তল আছে, ভেতরের দিকেও একটা আছে না, মানে এটা বহিস্থ পৃষ্ঠতল, এটা অন্তস্থ পৃষ্ঠতল, অন্তস্থ পৃষ্ঠতল দুটো হচ্ছে। কিন্তু এটাই যদি নিরেট হয়ে যায়, কি ভুলভাল বকছি। এটা মুখ বন্ধ করে দিলাম, মুখ বন্ধ করে দিলাম। তাহলে নিরেট হলে পরে নিরেট লম্ব বৃত্তাকার চোঙের, নিরেট লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা কত হবে? তিনটি। রাহুল বুঝতে পারবি তিনটি কি করে হয়? হ্যাঁ, বাইরে বাইরে। তাহলে তিনটি, কারণ দুটি সমতল আছে, দুটি সমতল আর একটি বক্রতল। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, তাই আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। কথাটা ঠিক না ভুল? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর সুদ আসলের সঙ্গে যোগ হয়, এর ফলে আসল ক্রমাগত বাড়তে থাকে। কথাটা ঠিক না ভুল? সত্য না মিথ্যা? ঠিকই বলেছিস, ঠিক ঠিক। আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ ও সময়ের মধ্যে কীরকম সম্পর্ক? উত্তরটা করে দিয়েছি আমরা এর আগের বোর্ডে, করে দিয়েছি আগের বোর্ডে। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণে বীজদ্বয়ের আচ্ছা, এখানে একটা জিনিস পড়ে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের নিরূপক সমান, রাহুল ভাই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ নিরূপক। আওয়াজ তল বলো, বি স্কোয়ার মাইনাস 4ac। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। মুখস্থ করব। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। বাস্তব মানে কি? মূলদ বা অমূলদ সংখ্যা হবে। বাস্তব মানে সেটা মূলদ সংখ্যা হতে পারে আর অমূলদ হতে পারে। অমূলদ যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে? সমান হবে। সমান হবে যদি, কখন সমান হয়? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান কখন? একটা যদি 3 বেরোয় আরেকটাও 3 বেরোবে, একটা যদি -2 বেরোয় আরেকটা -2 বেরোবে। কখন বেরোয়? আওয়াজ তোল। যখন বি স্কোয়ার মাইনাস
4ac সমান 0 হয়। বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অবাস্তব হয়। অবাস্তব মানে কাল্পনিক। অবাস্তব হবে যদি কি হবে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 ইকুয়াল টু নয়, লেস দেন 0 হয়, লেস দেন 0 হয়।